আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 42 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অবশেষে গাড়ি এসে থামলো রশিদ ভিলার সামনে। সাইমন পার্কিং লটে গাড়ি পার্ক করলো। গাড়ি পার্ক করা হয়ে গেলে খোলা মাত্র নাফিসা আর সাইমন দ্রুত নেমে গেল। দুজন দাঁড়িয়ে রইল গাড়ির পাশে। কিছুক্ষণ পর সাইমনও ধীরে ধীরে ভঙ্গিতে নামলো। দুজনকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে চলো। বলে সাইমন সোজা এগিয়ে গেল। পেছন পেছন নাফিসা আর সাইফান হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সাইফান মুখ বাঁকিয়ে নাফিসাকে বলল, ছোট ভাবি তুমি কিন্তু ঠিক করনি, আমার সব এক্সপেরিমেন্ট একেবারে ধূলিসাৎ করে দিলে। নাফিসা ভয়ার্থ চোখে অসহায় দৃষ্টিতে সাইফানের দিকে তাকালো। সেই দৃষ্টি দেখে সাইফান ভ্রু কুঁচকে হেসে ফেললো। তারপর বলল, প্লিজ বোন আমার, মুখের ভঙ্গিটা চেঞ্জ করো। তোমার বর যদি তোমাকে এইভাবে আমার দিকে তাকাতে দেখে তো সঙ্গে সঙ্গে ধরে বসবে। আমি বুঝি আবার কি বলে দিলাম তোমাকে, তারপর তো আমার হালত খারাপ। নাফিসা মৃদু স্বরে বলল, ভাইয়া প্লিজ চুপ করো, এভাবে বলিও না। সাইফান কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি চুপ না করলে তুই তোর জামাইয়ের কাছে নালিশ দিবি, তাই তো? এবার নাফিসা একটু বিরক্ত হয়ে জুড়ে বলল, ভাইয়া। দুজনের এই কথোপকথনের মাঝে তারা ভেতরে প্রবেশ করলো। ডাইনিং রুমে তখন খুব একটা ভিড় নেই। দু একজন সার্ভেন্ট কাজ করছে আর আফিয়া বেগম সোফায় বসে তাদেরকে নির্দেশ দিচ্ছিলেন। সাইমনদের আসতে দেখে আফিয়া বেগম দাঁড়িয়ে এগিয়ে এলেন। স্নেহের ভঙ্গিতে সাইমনের কাঁধে হাত রেখে বললেন, কিরে চোখ মুখ কেমন হলুদ হয়ে গেছে কেন? অনেক দূরের পথ, গ্রাম থেকে আসতে নিশ্চয়ই কষ্ট হয়েছে। আফিয়া বেগমের কথা শুনে পিছন থেকে সাইফান খিক খিক করে হেসে ফেললো। মুখ বাঁকিয়ে বলল, আরে আম্মু, চোখ মুখের ক্লান্তির আসল কারণ তো অন্য কিছু, তোমার ভদ্র ছেলের প্রথমবার সাথ। হঠাৎ সাইমনের রাগের চোখের দৃষ্টি তার দিকে পড়তে বাকিটা আর বলল না, মুখ বন্ধ করে মাথা নিচু করে ফেললো। তারপর আবার নাটকীয় ভঙ্গিতে আফিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু প্লিজ আমাকে বাঁচাও, তোমার বড় ছেলে যে কোনো সময় চোখ দিয়ে আমাকে ভস্ম করে দেবে। উচিত কথা বললেই সবাই আমার দিকে ঝাঁপিয়ে পড়ে, আমি তো নিরীহ মানুষ। সাইমন তার এসব কথায় কর্ণপাত না করে সোজা হাঁটতে শুরু করলো। তবে হঠাৎ পেছনে ফিরে নাফিসার দিকে তাকালো। দেখলো নাফিসা ইতিমধ্যে আফিয়া বেগমের পাশে গিয়ে দাঁড়িয়েছে। নরম গলায় সাইমন বলল, অনেক জার্নি করেছো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। বলে সে নিজের ঘরের দিকে চলে গেল। সাইফান এবার আর বাড়াবাড়ি না করে আফিয়া বেগমের গালে চুমু দিল। দুষ্টুমি ভরা চোখে বলল, আম্মু আমার বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করে দাও, আমি আর দেরি করতে চাই না, আগে থেকেই অ্যালার্ট করে দিলাম, তোমার পেমেন্টটাও অ্যাডভান্স করে দিলাম, বাদ বাকি তুমি নিজেই আব্বুর কানে দিও, আমি এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দেবো। বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ওকে যেতে দেখে আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, হায় আল্লাহ, আমার কপাল, এক ছেলে বিয়ে করবে বলে পাগল, আরেক ছেলে একেবারে বিয়ে করতে চাই না। এই চক্করে আমি বুড়ো হয়ে যাচ্ছি, নাতি নাতনির মুখ বোধহয় আর কোনোদিন দেখতে পারবো না। মামুনির এই হতাশ ভরা কথা শুনে নাফিসার বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। এতদিন মামুনিকে সত্যি কথা না বলে ভুল করেছে, এটা ওর মনে হলো। পরে যদি মামুনি অন্যভাবে জানেন তাহলে ভুল বুঝবেন না তো ওকে। আফিয়া বেগম ডাক দিলেন। তারপর বললেন, কিরে নিজের গ্রামের বাড়ি ঘুরতে গিয়ে আমাকে একেবারেই ভুলে গেছিস নাকি? একবারও ফোন দিলি না, মামুনির খবর নিলি না যে? নাফিসা লজ্জায় আমতা আমতা করে বলল, আসলে মামুনি ফোন সঙ্গে করে নিয়ে যায়নি তো। আফিয়া বেগম ভালো করে ওর দিকে তাকালেন। নাফিসা তখনও সুতি থ্রি পিস পরা, ওড়নাটা দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে রেখেছে। শরীরের কোথাও বাড়তি কিছু দেখা যাচ্ছে না, তবে মুখটা স্বাভাবিকভাবে ফ্যাকাশে লাগছে। আফিয়া বেগম বললেন, কিরে জামা কাপড় তো কিছু নিয়ে যাসনি নাকি? তেহ তো হুট করে আমাকে ফোন করে বলল তোকে কলেজ থেকে নিয়ে যাবে, তখন হয়তো বলেছিলাম কয়েকটা জামা কাপড় কিনে দিয়ে নিয়ে যাওয়া হোক, যেহেতু কিছুদিন থাকবি, এত তাড়াতাড়ি চলে এলি কেন? সাইমন তো বলেছিল তুই গ্রামে 1 সপ্তাহ থাকবি। নাফিসার বুক ধরপড় করতে লাগলো। এই বেটা কি সুন্দর মিথ্যে বলতে শিখেছে। ডিএসপি সাহেব নির্লজ্জ তো বটেই, ফাঁসানোর কৌশলও রপ্ত করেছে। তবুও মুখ শান্ত রেখে বলল, আসলে মামুনি কলেজে কিছু কাজ ছিল, তাই তাড়াতাড়ি চলে আসতে হলো, পরে আবার যাব। আর জামা কাপড় কিনতে মনেই ছিল না, তাই গ্রাম থেকে একটা কিনে পরে নিয়েছি। আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, আচ্ছা যা, মুখে তো ক্লান্তি ফুটে উঠেছে, একবার ফ্রেশ হয়ে নে, আমি তোদের 3 জনের রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি, নিচে নামতে হবে না। নাফিসা হাসি মুখে বলল, মামুনি রুহিয়াপুরা কই? আফিয়া বেগম বলল, ওরা সবাই বাইরে গেছে, তোকে খুব মিস করছিল, তোকে নিয়ে বারবার কথা হচ্ছিল। নাফিসা বলল, আমিও ওদের খুব মিস করছিলাম। আচ্ছা মামুনি তাহলে উপরে যাই। আফিয়া বেগম বলল, যা মা, বিশ্রাম নে। নাফিসা মাথা নেড়ে ঘরের দিকে এগোলো। রুমে ঢুকে দরজা লক করে আবারও আয়নার সামনে দাঁড়ালো। আস্তে করে ওড়নাটা খুলে বিছানায় রাখলো। তারপর আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। শরীরে সাইমনের রেখে যাওয়া চিহ্নগুলো চোখে পড়তে আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল। স্পর্শ করার সাথে সাথে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠলো। মনে পড়লো সাইমনের উন্মাদনা। মস্তিষ্কে ওই দৃশ্য আসতেই গা শিরশির করে উঠলো। আর যেন নিজেকে পূর্ণ মনে হচ্ছে হালাল স্বামীর প্রথম স্পর্শ পেয়েছে বলে। ভাবনার ঘুর ভাঙলো দরজায় নখ পড়ার শব্দে। ঠক 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 করে দরজায় নখ হলো। তাড়াতাড়ি ওড়নাটা গায়ে জড়িয়ে দরজা খুলতেই দেখলো একজন সার্ভেন্ট খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝলো মামুনি পাঠিয়েছে। খাবারটা হাতে নিয়ে টেবিলে রাখলো, আবার দরজা লক করে দিল। তারপর আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে গেল। অনেকক্ষণ ধরে শাওয়ার নিল। ফ্রেশ হয়ে এসে ধীরে ধীরে খাওয়া শেষ করলো। শরীর বিছানায় এলিয়ে দিল। চোখ বন্ধ করতে গভীর ঘুমে তলিয়ে গেল।
আর এদিকে বিকেলের আবহাওয়াটা তখন একেবারেই মনোমুগ্ধকর। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আকাশ জুড়ে লাল কমলা আর সোনালী রঙের মিশেল, চারপাশের হাওয়া নরম স্নিগ্ধ, দূরে কোথাও পাখিরা ঝাঁকে ঝাঁকে বাসায় ফিরছে। জানালা দিয়ে সেই আলো ঘরে এসে পড়ছে, ঘরটাকেও যেন এক অদ্ভুত শান্তির আবেশে ভরিয়ে তুলছে। এমন সময় নাফিসার ঘুম ভাঙলো। আধো জাগরণে আরাম করে শরীর টানতে গিয়ে হঠাৎ বুঝতে পারলো সে শক্ত এক বাঁধনে আটকা পড়েছে। কপাল গুটিয়ে অবাক দৃষ্টিতে তাকাতেই দেখলো তার হালাল পুরুষ তাকে বুকের ভেতর একেবারে আস্তে পিস্তে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সাইমনের চুলগুলো কপালের উপর এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, নিঃশ্বাসের ছন্দে সামান্য নড়ছে। এতটা শান্ত, এতটা কোমল নাফিসা এর আগে কখনো দেখেনি। একেবারে নিষ্পাপ শিশুর মতো লাগছে তাকে। নাফিসার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠলো। আস্তে করে হাত বাড়িয়ে সাইমনের কপালে ঝরে পড়া চুলগুলো গুছিয়ে দিতে লাগলো নরম আঙুল দিয়ে। সেই স্পর্শে যেন ভেতর থেকে গভীর এক মায়া, এক ভালোবাসা জেগে উঠলো। সাইমন হালকা নড়লো, কিন্তু জড়িয়ে ধরা হাতের বাঁধন আরো শক্ত হয়ে গেল। নাফিসা এবার ওর বুকে মুখ গুজে চোখ বুজে রইলো। তারপর আবারও মুখ তুলে অনেকক্ষণ ধরে হালাল পুরুষের দিকে তাকিয়েছিল নাফিসা। সাইমনের শক্ত অথচ আকর্ষণীয় ঠোঁট জোড়ার দিকে দৃষ্টি আটকে গেল। বুকের ভেতর অদ্ভুত এক কম্পন উঠলো, হাত পা ঠান্ডা হয়ে এলো। এক ঢুক গিলে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ঝুঁকে পড়লো। নিজের নরম গোলাপি ঠোঁট জোড়া আস্তে করে ছুঁয়ে দিল স্বামী নামক সেই হালাল পুরুষের ঠোঁটে। মুহূর্তেই নাফিসার শরীরে বিদ্যুতের মতো ঝটকা খেলে গেল। এতটাই তীব্র অনুভূতি যে সঙ্গে সঙ্গে সরে আসতে চাইলো, কিন্তু আর সম্ভব হলো না। এতক্ষণ যে ঘুমের ভান ধরেছিল সাইমন, তার বউ শেষ পর্যন্ত কি করে সেটা দেখার জন্য, কিন্তু বোকা মেয়েটা আর কিছুই টের পেল না। পরক্ষণে ওর শক্ত হাত নাফিসার কোমর চেপে ধরলো, অন্য হাতটা আলতো করে চুল সরিয়ে মাথার পেছনে রাখলো, টান দিয়ে তাকে আরো কাছে টেনে নিল। শিকার যখন স্বেচ্ছায় শিকারীর কাছে ধরা দেয়, তখন কি শিকারী সেই সুযোগ হাতছাড়া করে? সাইমনও করলো না। নিজের অধিকারের স্পর্শে, নিজের উন্মাদনা ভালোবাসায় নাফিসার নরম ঠোঁট জোড়ায় রাজত্ব শুরু করলো। নাফিসার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠছে, হৃদস্পন্দন যেন কানে কানে বাজতে লাগলো। চোখ বুজে ওর অধরে অধর মেলালো, কিন্তু ততক্ষণে সাইমন তাকে নিজের শরীরের নিচে নিয়ে ফেলেছে। ছোট্ট শরীরটা যেন পুরোটাই ঢেকে গেল স্বামীর শক্ত আগলে। নাফিসা প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিল না, অবাক হয়ে থ হয়েছিল। কিন্তু অল্প সময়ের মতোই স্বামীর উচ্ছ্বাস সামলাতে ব্যস্ত হয়ে পড়লো। প্রতিটি স্পর্শে, প্রতিটি আলিঙ্গনে, প্রতিটি উন্মাদনায় নাফিসার বুক ভরে উঠছে অদ্ভুত এক মিষ্টি অনুভূতিতে। দীর্ঘ সময় পর সাইমন অবশ্যই তার পিচ্চি বইয়ের ঠোঁট ছেড়ে দিল। দুজনের শ্বাস তখনও এলোমেলো। নাফিসা লজ্জায় মুখ গুজে ফেললো সাইমনের বুকে, আর সাইমন গভীর তৃপ্তির দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের দিকে। সাইমন নাফিসার মাথাটা নিজের বুক থেকে তুলে ধীরে ধীরে বলল, বুকে মাথা গুজে লাভ নেই, মাথাটা তুলো, চুরি করার শাস্তি পেতে হবে, ধরা পড়ে গেছ। নাফিসা লজ্জায় চোখ বুজে আছে। সাইমন নাফিসার গালে আলতো করে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, চোখ খুলো পিচ্চি পুতুল, এন্ড কিস মি। নাফিসা আরো গভীরভাবে চোখ মুখ চেপে ধরলো লজ্জায়। সাইমন আরো কাছে টেনে নিয়ে হঠাৎ নাফিসার নরম ঠোঁটে জোরে কামড় দিল। একটুখানি আবেদন, একটুখানি অধিকারে উচ্ছ্বাসে ভরা। প্রথমে নাফিসা দুই হাত দিয়ে ঠেলতে চাইলো, কিন্তু সাইমনের স্পর্শে সে আর নড়তে সাহস পেল না। অল্প কষ্টে একটি নরম আরেকটু গভীর অনুভব হলো। বিরক্তির বদলে যেন মধুর শিহরণ। মৃদু ব্যথা ভাঙতে না ভাঙতেই তার শরীরটা সাইমনের কাছে থাকতে চাইলো। হাতটা আগের মতোই সাইমনের বুকে আটকে রইল। সাইমন নাফিসাকে আলতো করে ছেড়ে দিয়ে আবারও বুকে টেনে নিল। তার মাথার চুলগুলো ভালোবাসায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ শুধু নীরবতা ভর করলো দুজনের মাঝে। সাইমন নাফিসাকে বুক থেকে আলগা করে নিল, তারপর কপালে এক চুম্বন দিয়ে ঠোঁটের কোণে মৃদু স্পর্শ রাখলো। নাফিসা পিটপিট করে চোখ তুলে অবাক দৃষ্টিতে তাকালো সাইমনের দিকে। কিছু মনে পড়তেই তার গাল কেঁপে উঠলো। তারপর বলল, দরজা তো লক করা ছিল, আপনি আসলেন কিভাবে? সাইমন বিছানায় হেলান দিয়ে আদর শোয়া হলো। তারপর নাফিসাকে নিজের দিকে টেনে নিয়ে একেবারে জড়িয়ে নিল। তার ঠোঁটে এক চিলতে হাসি দেখা দিল। তারপর বলল, আমার বউয়ের ঘরে আসতে হলে রুমের লক খোলা কোনো বিষয় না, সবসময় এক্সট্রা চাবি থাকে আমার কাছে। নাফিসার বুক ধরপড় করে উঠলো। সে ফিসফিস করে বলল, কেউ যদি আপনাকে আমার ঘরে আসতে দেখে খারাপ ভাববে তো? নাফিসার চোখে চোখ রেখে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, আমি আমার বউয়ের ঘরে এসেছি, এত কারো কাছে কৈফিয়ত দেওয়ার দরকার মনে করি না। নাফিসা ঢুক গিয়ে নিল। এই মানুষটা কতটা নির্দ্বিধায় সব কথা বলে দেয়, অথচ বাড়ির সকলে তো জানেই না তাদের বিয়ের কথা। নাফিসার মনে আতঙ্ক ঢুকে গেল, যদি সাইমন একদিন বাবার সামনে হুট করেই বলে ফেলে, তাহলে তো সবার সামনে তাকে অস্বস্তির মুখে পড়তে হবে। সে আর চোখে তাকালো স্বামীর দিকে, তারপর বলল, কিন্তু কেউ তো জানে না আমাদের বিয়ের কথা। নাফিসার কণ্ঠে ভয় মিশ্রিত কাপড় ভাব। সাইমন গম্ভীর সুরে বলল, এসব নিয়ে এত ভাবনা তোমাকে ভাবতে হবে না, এখন রেস্ট নাও, তারপর ফ্রেশ হয়ে পড়তে বসো। আমি বাইরে যাচ্ছি, দরজা লক করার দরকার নেই, শুধু ভিড়িয়ে রেখো, আমি ফিরে এসে লক করে দেব। নাফিসা চমকে উঠে গলায় আটকে আসা স্বরে বলল, মানে আপনি আবার আসবেন, রাতে আমার রুমে থাকবেন? সাইমন মুচকি হেসে উত্তর দিল, বউ, এতদিন ধরে নিজেকে আটকেছি, এখন আর তোমাকে দূরে রাখতে পারবো না, তোমার এতে কোনো সমস্যা?
নাফিসার মুখ লাল হয়ে উঠলো, মাথা নিচু করে ফেললো লজ্জায়। সাইমন ওর সেই লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে বিছানা থেকে নামলো। এখন তো লজ্জা পাওয়ার দরকার নেই, আমি তো তেমন কিছু করিনি, রাতের জন্য রেখে দাও, বাকি লজ্জাটা ভাঙানোর দায়িত্ব আমার। এই কথা বলেই দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। নাফিসা হাঁপ ছেড়ে বাঁচলো, নিজে মনে বিড়বিড় করলো, তারপর বলল, ছি ছি, একদম নির্লজ্জ কথাবার্তা। নিজেও বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর অজু করলো, কারণ আসরের আজান দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে। নামাজ পড়ে জায়নামাজ ভাঁজ করে আলমারিতে রেখে টেবিলের কাছে গিয়ে বসলো বই হাতে, কিন্তু ঠিক তখনই ফোন বেজে উঠলো। নাফিসা ফোন হাতে তুলে দেখলো মিষ্টি ভিডিও কল করেছে। এই 4 বছরের মিষ্টির সাথে তার সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছে। চিকিৎসার সময় রুশানা তাকে প্রায় নিয়ে যেত তাদের বাসায়, তখন থেকে মিষ্টি আর নাফিসার মধ্যে এক বন্ধুত্ব তৈরি হয়। বলা চলে রুশানা আর মিষ্টির কারণে নাফিসা ধীরে ধীরে ট্রমা থেকে বের হতে পেরেছে। সেই বাড়িতে গেলেই প্রায় আবিরকে পাওয়া যেত। নাফিসা বুঝতে না বুঝতে ওর সাথে এক ধরনের স্বাভাবিক বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আবির বড় ভাইয়ের মতো খেয়াল রাখতো, সাহায্য করত। নাফিসার ভালোও লাগতো তার সেই যত্নশীলতা, কিন্তু মাঝে মাঝে আবিরের কিছু ব্যবহার, কিছু অচেনা দৃষ্টি নাফিসাকে অস্থির করে তুলতো, যেন সে বুঝার বাইরে কিছু আছে। মিষ্টির সাথে অনেকক্ষণ কথা বলে নাফিসা ফোন রেখে আবারও বাইরে মন দিল। নিজের মনে দৃঢ় সংকল্প করলো, যেভাবেই হোক মামুনির স্বপ্ন পূরণ করতেই হবে, তাকে ডাক্তার হতেই হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। আর আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, আশা করি এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আবারও ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।